লোকসভা নির্বাচনের পর বিজেপির ঘর এলোমেলো। এখন এক একজনের বিরুদ্ধে অভিযোগ করছে। বিভিন্ন জায়গায় আদিনব্য ঝামেলা। কোথাও তালা ঝোলাচ্ছে কর্মীরাই। এরকম একটা পরিস্থিতির মধ্যেও শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এরা হুঙ্কার ছাড়ছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে, অভিষেকের বিরুদ্ধে। এই নিয়ে মুখ খুলেছেন কুণাল ঘোষ, আচ্ছা করে ঝামা ঘষে দিয়েছেন। দেখুন সম্পূর্ণ ভিডিও এবং অবশ্যই শেয়ার করবেন, এবং আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঘোষ বিজেপির নেতা, দিলীপ ঘোষের সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটল। কিন্তু এটা তো ঘটনা। আমরা তো বারবার বলেছি বিজেপির এই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে, আমরা তো বারবার কটাক্ষ করেছি। দিলীপ ঘোষ সাংসদ ছিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রে। তিনি মেদিনীপুর লোকসভা কেন্দ্রে 5 বছর সময় দিলেন, আর তাকে শেষ মুহূর্তে গোষ্ঠীবাজির শিকার হয়ে তাকে চলে যেতে হলো একটা নতুন কনস্টিটুয়েন্সিতে। সেখানেও তিনি হারলেন। আর দিলীপ ঘোষের শিবিরের যারা ছিল তারা এমন ক্ষুব্ধ হয়ে বসে রইলেন যে মেদিনীপুরও বিজেপি হেরে গেল এবং খুব আনন্দের সঙ্গে তৃণমূল কংগ্রেস জিতে গেল। তো ফলে দিলীপ ঘোষ তিনি হতে পারেন আদর্শগতভাবে তাদের সঙ্গে আমাদের লড়াই চলবে, কিন্তু একজন সাংসদকে গোষ্ঠীবাজি করে যদি আসন বদল করা হয় তাহলে তার ক্ষোভ বা বক্তব্য যদি কিছু থাকে সে তো ন্যায্য বক্তব্য। তাকে যে কাঠি করা হয়েছে সেটা বলতে গিয়ে তিনি বলছেন যে রাজনীতিতে কাঠি হবে না তো কোথায় হবে। আরে দিলীপ বাবু, আবার প্রলয় দেখুন। তৃণমূলের বিধায়ক পরিচালক রাজের করা, আর তৃণমূলের বারাকপুর থেকে জিতেছে পার্থ ভৌমিক। শাশ্বত প্রথম যখন দেখা করলেন পার্থ ভৌমিকের সঙ্গে, পার্থ ভৌমিকের একটা ভঙ্গি আছে আবার প্রলয়তে, সেইটা আপনার সঙ্গে করা হয়েছে দলে। ফলে আপনি দলের সঙ্গে সেটা ভালো করে বুঝে নিন। উনি আজকে একটা টুইট করেছেন যেখানে অটল বিহারী বাজপেয়ীর একটা কোট উল্লেখ করেছেন। বলেছেন, আমার একটা কথা মাথায় রেখো, দলের পুরনো একজন কর্মীকেও ভাঙতে দেওয়া যাবে না। প্রয়োজনে নতুন কার্যকর্তাদের 10 জন আলাদা হয়ে যাক, কারণ পুরনো কার্যকর্তারাই আমাদের বিজয়ের গ্যারেন্টি। খুব দ্রুত নতুন কার্যকর্তাদের উপর ভরসা করা। দেখুন, আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি যে একটা বড় লড়াই চলছে সেটা তো আমরা বারবার বলে এসেছি। তারা গোষ্ঠীবাজি করছেন, তারা ঝামেলা করছেন, তারা গন্ডগোল করছেন, কিছু ক্ষেত্রে তারা মারামারি করছেন, দোষ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসকে। তো ফলে এই কথাগুলোই আমরা যা যা বলেছি সেগুলোই ভোটের পর মিলছে, নির্বাচনী ফলাফলেও মিলছে, ঘটনা প্রবাহেও মিলছে। এখন দিলীপবাবুরা সেগুলো নিয়ে সরব হচ্ছেন। আমরা যেগুলো বলেছিলাম তখন আমাদেরকে তারা প্রতিবাদ করেছিলেন, আজকে সেই যন্ত্রণাগুলো তাদের মধ্যে থেকে বেরোচ্ছে। আমরা তো সঠিক জিনিসই বিজেপি সম্পর্কে বলেছিলাম। দিলীপবাবুর টুইট হচ্ছে, যে কথা যায় না বলা শুধু বোঝা যায়, মনের গভীরে শুধু ক্ষত হয়ে রয়ে যায়। এটা কি শুভেন্দু অধিকারীকে নাম না করে তিনি কটাক্ষ করলেন টুইটে? সম্ভবত। বলছি, আর সেই সঙ্গে এই যে কেন্দ্রে সরকার গঠন নিয়ে শরিক দলগুলোর যে ধরাধরি হচ্ছে তা নিয়েও মন্তব্য করছেন দিলীপ ঘোষ, যে হাতি গালায় পড়লে তো বেঙ্গল লাথি মারে, তাই ওরা দরাদরি করছে। তার মানে তো তিনি স্বীকার করছেন যে হাতি কাদায় পড়ে গেছে। যদি দিলীপবাবু এই ধরনের কোনো মন্তব্য করে থাকেন কেন্দ্রের সরকার গঠন নিয়ে, যে হাতি কাদায় পড়লে অমুক অমুক হয়, তা হাতি যে কাদায় পড়েছে এটা সারা দেশ দেখছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছিলেন ভোটের আগে, যে ওদের ওই 400 স্লোগান দূরের কথা, আগে তোমরা 200 পার করে দেখাও, তারপর তোমাদের দফা রফা হয়ে যাবে। প্রত্যেকটি প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলেছেন। তো আজকে দিলীপ ঘোষ স্বীকার করে নিচ্ছেন যে হাতি কাদায় পড়েছে, অর্থাৎ বিজেপি ডুবছে। ওনার কাছে হাতি হতে পারে, আমাদের কাছে ছিল না, কিন্তু বিজেপি যে শরিক দলের দরাদরির কাছে তাদের নথি স্বীকার করতে হচ্ছে, চাপে পড়েছে, সেটা তো সবাই দেখতে পাচ্ছে। এই নির্বাচন পরবর্তী হিংসা তা নিয়ে সুকান্ত মজুমদার তিনি কার্যত হুঁশিয়ারি দিচ্ছেন। বলেছেন যে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিচ্ছি যে যদি সংযত না হয় তাহলে কিন্তু আমরা পাল্টা মারব। এই সব কথা বলে না সুকান্তবাবু, এই ধরনের কথা বলবেন না। এই সব কথা বলে আপনারা গন্ডগোলে উস্কানি দিচ্ছেন। এই সব কথা বলে আপনারা লোকাল লেভেলে আপনাদের কর্মীদেরও বিপদে ফেলছেন। আপনারা নিজেদের ব্যর্থতা, সাংগঠনিক ব্যর্থতা, গন্ডগোলটা চলছে আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি। একাধিক কেন্দ্রে আদি বিজেপিরা ক্ষোভ দেখাচ্ছে নতুন বিজেপিদের উপর, যারা হাইজ্যাক করে নিয়েছে দলটাকে। কেন দলের ফল খারাপ হলো, তোমরা কি করলে? আদি বিজেপিরা বলছে, এই নিয়ে মারামারি হয়ে যাচ্ছে। তখন আপনারা তৃণমূলের দিকে আঙুল দিচ্ছেন।
তখন আপনারা বলছেন এই হবে ওই হবে। কেন আপনাদের সাংগঠনিক ব্যর্থতা, নীতিগত ব্যর্থতা, নেতৃত্বের ব্যর্থতা মেনে নিন। যারা আপনারা ভোটে নেতৃত্ব দিয়েছেন, বিজেপিকে আপনারা ডুবেছেন এবং ডুবিয়েছেন। এখন আপনারা এই উস্কানিগুলো দিলে আপনাদের গোষ্ঠীবাজি বাড়ছে, মারামারি বাড়ছে, আর স্থানীয় স্তরে অকারণে একটা গন্ডগোলের পরিবেশ তৈরি হচ্ছে, আর আপনারা সেখানে তৃণমূলের নাম জড়াচ্ছেন। এই ভোট পরবর্তী হিংসা নিয়ে শুভেন্দু অধিকারী রাজ্যপালকে একটা চিঠি লিখেছেন। তাদের রাজ্যপালের কাছে তিনি আবেদন করেছেন এই সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিন, এই সমস্ত হিংসা কবলিত এলাকা আপনি পরিদর্শন করুন। রাজ্যপাল কদিন থাকবেন? আর এই রাজ্যপাল কি খুব বেশি দিন থাকবেন? জানি না। রাজ্যপাল শুভেন্দু অধিকারীর চিঠি দিয়ে উনি কি করবেন? রাজ্যপাল তো রাজ্যের মানুষের রায় দেখতে পাচ্ছেন, রাজ্যের মানুষের রায় রাজ্যপাল দেখতে পাচ্ছেন। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী বা বিজেপির যে নেতারা নিজেদের ব্যর্থতা ঢাকতে এখন এই ধরনের চিঠিপত্র অমুক তমুক এইসব দিয়ে যাচ্ছেন, এগুলোর কোনো বাস্তবতা নেই। ওরা নিজেদের দলের আগে নেতৃত্বকে গিয়ে কৈফিয়ত দিক, দলে কেন ডুবেছে, দল কেন ডুবেছে। দিলীপ ঘোষের প্রশ্নের উত্তর দিক আগে সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকারী। যে দিলীপ ঘোষ বলছেন যে তার সময় এতগুলো আসন ছিল, এত % ভোট ছিল, 3 বছরে কি হলো? চিঠি রাজ্যপালকে না দিয়ে দিলীপ ঘোষকে দিন, দিলীপ ঘোষকে তার প্রশ্নের উত্তরগুলো আগে দিন। দিলীপ ঘোষ যে প্রশ্নটা তুলে দিয়েছেন, দিলীপ ঘোষ তো কার্যত বিবৃতি দিয়ে শোকস করেছেন সুকান্ত বাবুদের, তার উত্তর আগে সুকান্ত বাবু শুভেন্দু বাবুরা দিন। গেম চেঞ্জার দাদা বলে কলকাতার বিভিন্ন জায়গায় অভিষেকের নামে পোস্টার করছে, এই বিষয়টা নিয়ে আপনি না, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে অভাবনীয় ফল করেছে তৃণমূল কংগ্রেস, এবং সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুমুল জনপ্রিয়তা এবং উন্নয়নের পদক্ষেপগুলি এবং অভিষেকের এই ভোটে যে ভূমিকা, তাতে নিশ্চিতভাবে মানুষ দেখেছেন, দলের কর্মীরা সকলেই খুবই উচ্ছ্বসিত, তারই কোনো বহিঃপ্রকাশ। স্পেশাল স্ট্যাটাস থেকে শুরু করে যেভাবে দরাদরি করা হচ্ছে, মোদী সরকার বলতে গিয়ে কতটা সমস্যা পড়বে? আমরা এইটুকু নিশ্চিত, এই সরকার যদি আদৌ সরকার শপথ অবধিও পৌঁছয়, এই সরকার বেশি দিন থাকবে না। একটা আগাগোড়া নড়বড়ে সরকার তৈরি হচ্ছে, যেটা আদৌ যদি শপথ অবধিও পৌঁছয়, তাহলে তার 15 দিন থেকে 1 মাসের মধ্যে থেকে নাটকীয় উল্টো গল্প শুরু হয়ে যাবে। সুকান্ত মজুমদার এই ফলের পরে আজকে বলছেন যে বিধানসভা ভিত্তিক ফলাফলে তার নাকি এগিয়ে আছেন, তার দাবি 100টা বিধানসভা এগিয়ে আছেন, বক্তব্য 130-এ পৌঁছে যাবেন এবং 2026-এ নাকি সরকার গঠন করবে। আঙুর ফল টক, মুখ রক্ষার জন্য বলতে হয়। বিধানসভা নির্বাচনে আরো বেশি পার্সেন্টেজ ভোট, আরো বেশি আসন পাবে তৃণমূল কংগ্রেস। আর এবারের লোকসভা ভোটের ফলটাই যেন 2026-এর বিধানসভা নির্বাচনের ভূমিকাটা প্রস্তুত করে দিয়েছে। সুকান্তবাবু 26 নিয়ে পরে ভাববেন, 24-এর ভোটে দিলীপ ঘোষের থেকে খারাপ ফল আপনি করলেন কেন, এইটা আগে মানুষকে, দলের কর্মীদের বোঝান। দিলীপ ঘোষ 19 সালের সভাপতি থাকাকালীন যে সংখ্যা এবং যে শতাংশের ভোট বিজেপি পেয়েছিল, সুকান্তবাবু সেটা পেলেন না কেন, তার থেকে পড়ে গেলেন কেন, সেটা আগে বুঝুন। আগে সুকান্তবাবু মুখ রক্ষা করার জন্য এই ধরনের গল্প কথা বলছেন। 26-এর ভোটে এর থেকেও ভালো রেজাল্ট করে 4র্থবারের জন্য ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস। বাংলা ডিজিটাল দুই রাজনৈতিক দলের মুখপাত্র যেরকম ছবি বলা হচ্ছে, সিপিএম এর যে মুখপাত্র গণশক্তিতে স্থান করে অভিষেকের ছবি এবং তৃণমূলের জাগো বাংলার বিরুদ্ধে রয়েছে, সেক্ষেত্রে ফলাফলের আগে এনডিএ জোটের দুই সঙ্গী কেউ কারো ছবি ছাপতো না। জোটের প্রথম বৈঠকের বড় গণশক্তি সেখানে অভিষেকের ছবি, মমতার ছবি। এবং এটা হচ্ছে কালকে একটা বৈঠক হয়েছে, এবং এই ছবিগুলো মূলত সেখান থেকে কোনো এজেন্সি বা কোনো চিত্র সাংবাদিক এই ছবিগুলি পাঠিয়ে থাকেন, ফলে জাগো বাংলা সেই হিসেবেই একটা ছবি বসিয়েছে। আর যে সিপিএম পশ্চিমবঙ্গে 23টি আসনে লড়াই করে 21টায় জামানত জব্দ হয়, 2টোতে দ্বিতীয় হয় এবং আসন সংখ্যা 0, ওই ছবিতে সিপিএম এর কে আছেন বা নেই, এই ভাবনা চিন্তা করার মতো
সময় বা ইচ্ছাটুকুও জাগো বাংলা সম্পাদকীয় দপ্তরের কারুর ছিল না, ফলে ছবি ছাপাই বা কি আর না ছাপাই বা কি, বিষয়টা তো শূন্য। যে কলকাতাতে দেখতে পাওয়া যাচ্ছে যে দুটো বিধানসভায় তৃণমূল হেরে গিয়েছে, তাও দুটোই উত্তর কলকাতাতে, এবং একাধিক ওয়ার্ডে পিছিয়ে পড়েছে। এটা কি কোথাও গিয়ে কাউন্সিলরদের ব্যর্থতা নাকি প্রার্থীকে নিয়ে কোনো একটা সাবোতাজ কিছু আছে? এর সঙ্গে একটা যোগ করব নালা, যে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে সুদীপ এবং মালা রায় তারা জিতেছেন সংখ্যালঘু ভোটের উপর ভিত্তি করে। দেখুন, এর পরিসংখ্যানগুলো আসতে শুরু করেছে, এগুলোর একটা চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে, নেতৃত্ব দেখছেন। তারপরে মোটের উপর কলকাতায় বিপুল ভোটে, কলকাতার দুটি আসনে, উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা দুটি আসনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছেন। এবার ওয়ার্ড বিন্যাসে বিভিন্ন কারণ থাকে, কোনো সরলীকরণ করা যায় না। তৃণমূল কংগ্রেস পরিবার এককাট্টা হয়ে এই ভোট লড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। ফলে কোন এলাকায় কীভাবে, কোথায় কি কোনো, সেগুলো নিশ্চিতভাবে বিশ্লেষণ করা হবে। কিন্তু যদি কোথাও সামান্য কিছু ডেফিসিটও থাকে, বিধানসভা নির্বাচন আগামী, তার আগে সেই ডেফিসিট তৃণমূল কংগ্রেস পূরণ করে আবার লিডের জায়গায় চলে যাবে। এখান থেকেই বলি যে বহরমপুরে সংখ্যালঘু ভোটে শীর্ষে তৃণমূল কংগ্রেস পেয়েছে, কিন্তু মালদা দক্ষিণে তারা তৃতীয় স্থানে রয়েছে। আমি আবার বলছি যে এগুলো সরলীকরণ করা যায় না। তথ্য পরিসংখ্যান, সেই এলাকার রাজনীতি, সেই এলাকার সমস্ত, মানে আপনি যে দুটো কথা বলছেন, একটা জেলা মুর্শিদাবাদ, একটা জেলা মালদা, এই সমস্ত তথ্য পরিসংখ্যান এসে পৌঁছচ্ছে। সবটা চুলচেরা বিশ্লেষণের পর নিশ্চিতভাবে পার্টি যেখানে যেটুকু যা যা ক্ষত মেরামতে দরকার, যেখানে ভালো হয়েছে সেখানে আলো ভালো করা, যেখানে কোথাও একটু খারাপ হয়েছে সেই জায়গাটায় ক্ষত প্রলেপ লাগানো, মেরামত করা, সেগুলো সব করা হবে। সায়ন বন্দ্যোপাধ্যায়ের পোস্টকে সমর্থন করেছেন তৃণমূলের রাজ্য যুব সহসভাপতি ডক্টর চিত্তমাইতির ছেলে, যে তমলুকের কিছু তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তলে তলে যোগাযোগ হয়েছিল, যার এই ফল। এটা অ্যাড করছি এটাতে, যে পূর্ব মেদিনীপুর সব থেকে খারাপ ফল। তৃণমূলের 9টা বিধানসভা আসন ছিল, এবারে দেখতে পাওয়া যাচ্ছে যে 15টাতে বিজেপি এগিয়ে, একটাতে মাত্র তৃণমূল এগিয়ে পূর্ব মেদিনীপুরে। পঞ্চায়েতে যেখানে ভালো ফল হলো, এই কদিনে কিসের বদলে এরকম কোথাও? এটা আমি একেবারেই বলতে পারবো না, আমি এই বিষয়টা আমি স্টাডি করিনি, আমি বলতে পারবো না। মন্ত্রী অখিলগিরি তার ছেলে নিষ্ক্রিয় ছিলেন, এই অভিযোগটা উঠেছে। না না, তারা সবাই সক্রিয় ছিলেন, পুরোদস্তু সক্রিয় ছিলেন। গোটা তৃণমূল পরিবার এককাট্টা, যেখানে একটা নির্বাচন মানে একটা ধর্মযুদ্ধ, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে পুরো পরিবার এককাট্টা হয়ে তৃণমূল পরিবার নেমেছে। এবং সেখানে কোনো কারণে কোথাও যদি কোনো কমিউনিকেশন গ্যাপ থাকে, অনেক সময় একটু স্থানীয় মানবাভিমানের ব্যাপার থাকে, কিন্তু সেগুলো কাটিয়েও গোটা পরিবার একসঙ্গে ভোট করেছে। ফলে এই ধরনের কোনো কারোর নিষ্ক্রিয় থাকা বা এই ধরনের অভিযোগ ঠিক নয়। লক্ষ্মীর ভান্ডার তৃণমূলকে এই জয় এনে দিয়েছে, অনেকটাই সাফল্য এনে দিয়েছে, কিন্তু উত্তরবঙ্গের ফলাফলে সেটা কোনো কাজে কেন কাজে দিল না? আমি একবারও বলেছি যে উত্তর বলুন বা দক্ষিণ বলুন, যে কোনো প্রান্তেরই সব তথ্য পরিসংখ্যান এসে পৌঁছচ্ছে। সরলীকরণ করা যায় না, বিভিন্ন এলাকার চরিত্র, সেখানকার রাজনীতি, সেখানকার বিভিন্ন ফ্যাক্টর খতিয়ে দেখে নেতৃত্ব বিশ্লেষণ করছেন। যথাসময়ে এই বিশ্লেষণের উপর দাঁড়িয়ে যেখানে ভালো হয়েছে সেখানে আরও ভালো করা, যেখানে হয়তো একটুখানি খারাপ হয়েছে তাহলে কেন একটু পিছিয়ে, কেন আরও এগোনো যাবে না, কি করলে এগোনো যাবে, সেগুলো যথাযথ সময় নেতৃত্ব নেবেন। মোদি ব্র্যান্ড কি তাহলে শেষ হয়ে গেল? যে মোদি ব্র্যান্ড উধাও, মোদি ব্র্যান্ড নেই, মোদি ব্র্যান্ড অনেক দিন আগেই নেই। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছিলেন, আপ কি বার 400 পার পুরো গল্প, আগে তোমরা 200 পার করে দেখাও, তারপর তোমাদের দফা রফা হবে। ঠিক সেই জিনিস হয়েছে। এককভাবে 300 ক্রস করেনি এনডিএ, এককভাবে বিজেপি 272-এ যায়নি। এখন বিভিন্ন শরিকদের চাপ, দরাদরি, দাবি দেওয়া, কেউ বৈঠক করে দিল্লি থেকে ফিরে যাচ্ছে, আবার দিল্লিতে তাকে ছুটে আসা, শপথ গ্রহণের দিন ঠিক করা যাচ্ছে না। শপথ গ্রহণ হলেও এই সরকার নড়বড়ে সরকার কতদিন থাকবে তার কোনো নিশ্চয়তা নেই, এবং আমাদের কাছে খবর এই সরকার বেশি দিন থাকবে না। ফলে সব মিলিয়ে এরকম একটা মোদি হাওয়া, মোদি ব্র্যান্ড, এসব কথাগুলো বিজেপির মধ্যে, এনডিএর মধ্যে তারাই বিশ্বাস করছেন না। কোথায়? উত্তরপ্রদেশে দেখুন, উত্তরপ্রদেশে যোগীপন্থীরা বলছেন অমিত শাহ, নরেন্দ্র মোদীরা যোগীজিকে অপমান করে
উত্তরপ্রদেশে খারাপ করেছেন, আর দিল্লি তারা বলছে যোগীজি উত্তরপ্রদেশে খারাপ করিয়ে দিয়েছেন। তো কোথায় মোদি হওয়া, কোথায় মোদি ব্র্যান্ড? গোষ্ঠীদ্বন্দ্বের জেরবার একটা বিজেপি, তারা জোড়াতালি দিয়ে একটা নড়বড়ে কিছু তৈরি করার চেষ্টা করছে, যেটা আদৌ যদি শপথ অব্দিও পৌঁছয় তাহলেও 15 দিন থেকে 1 মাসের মধ্যে নানা নাটকীয় পরিবর্তন আপনারা দেখতে যে পাবেন। হিন্দুত্ব নিয়ে ভোটে গিয়েছিল বিজেপি, সেখানেও দেখা যাচ্ছে যে বিজেপি অনেক বিজেপি হিন্দু হিন্দু বলে প্রচন্ড লাফিয়েছিল। বিজেপি বলেছিল হিন্দুকে এবার জাগতে হবে, তো হিন্দু জেগে গেছে। সেই কারণেই অযোধ্যাতেও বিজেপিকে হারিয়ে দিয়েছে। যে হিন্দুত্বের নামে যে এই বিকৃত প্রচার এবং হিন্দুত্বের ভোট মার্কেটিং, এটা কোনো হিন্দু সমর্থন করবে না। ধর্ম নিয়ে রাজনীতি, এটা কোনো কেউ হিন্দু, যিনি মুসলমান, যিনি খ্রিস্টান, কেউ সমর্থন করেন না। হিন্দুকে জাগাতে গেছিল, এমন জাগান জাগিয়েছে। অযোধ্যা পর্যন্ত ফৈজাবাদ সিট বিজেপি গান। দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় একের পর এক বৈঠক করছেন, অখিলেশের সঙ্গে বৈঠক, আপের সঙ্গে বৈঠক। এটা কি ইন্ডিয়ার মধ্যে কোনো আরেকটা ইন্ডিয়া প্যারালাল তৈরি করার চেষ্টা হচ্ছে নাকি? অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি, আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, দেশের একজন উদীয়মান নেতা, 7 লক্ষ ভোটে এবার জিতেছেন, 3 বারের সাংসদ। তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তিনি দিল্লিতে আছেন এবং আমাদের ইন্ডিয়া বা সমমনোভাবাপন্ন যে দলগুলি আছে তাদের নেতৃত্বের সঙ্গে বৈঠক, রণকৌশল, পারস্পরিক সৌজন্য, আরও ইন্ডিয়াকে শক্তিশালী করা, যা যা পদক্ষেপ করার সেগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন। এটার মধ্যে কি কোথাও ইন্ডি জোটে কংগ্রেসের যে নেতৃত্ব নেওয়ার চেষ্টা, সেটাতে আপত্তি যদি না, এসবের কোনো, এই ধরনের কোনো জল্পনার কোনো বিষয় নেই। সবাই মিলেই তো একটা কাজ হচ্ছে, সবাই মিলেই কাজ হচ্ছে এবং অভিষেককে সবাই, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন একটা গুরুত্বপূর্ণ বৈঠকে গুরুদায়িত্ব দিয়ে তাকে পাঠিয়েছেন, তেমনি অন্যান্য দলের সিনিয়র নেতারাও তাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছেন, তাকে খুব প্রশংসা করেছেন। ভালো ভালো খবর এসছে। বলছি যে সবাই লক্ষ্মীর ভান্ডারের কথা বলছে, এটা কোনো কথা হলো না। সবাই সবার মতো উদ্যোগ নিচ্ছে, সবাই সবার মতো উদ্যোগ নিয়েছে। সন্দেশখালীতে দেখা যাচ্ছে যে তৃণমূলের তরফ থেকে প্রচার। তবে আমরা এটাও বিশ্বাস করি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, এখন যেটা হয়েছে লোকসভা নির্বাচনের পরে, যে এনডিএ ধাক্কা খেয়েছে, বিজেপি ধাক্কা খেয়েছে, বিজেপি একক সরকার গঠন করতে পারছে না, অনেকটা ওরা পিছিয়ে গেছে, অনেকটা, এবং এখন নড়বড় করছে, শরিকদের চাপের মধ্যে পড়েছে, ইন্ডিয়া অনেক শক্তিশালী হয়েছে। কিন্তু যদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মেনে অনেক আগে থেকে যদি সিট শেয়ারিং, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফর্মুলা মেনে এগোনো, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফর্মুলা মেনে একটা যৌথ নেতৃত্বের স্ট্রাকচার তৈরি করা, রাজ্যে রাজ্যে যৌথ কর্মসূচি করা, সিট অ্যাডজাস্টমেন্টের ফর্মুলাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মেনে করা, যদি এটা আরো আগে থেকে হতো তাহলে নিশ্চিতভাবেই এনডিএ এই জায়গাটাতেও থাকতো না, অনেক পেছিয়ে যেত এবং খুব নিশ্চিন্তে ইন্ডিয়া বিকল্প সরকারটা তৈরি করতে পারত। তবু এখনো যা পরিস্থিতি, তাতে এনডিএ ধাক্কা খেয়েছে, বিজেপি ধাক্কা খেয়েছে এবং ইন্ডিয়া এবং তার মধ্যে থেকে তৃণমূল কংগ্রেস তাদের যথাযথ দায়িত্ব পালন করে চলেছে। অধীর চৌধুরী চূড়ান্তভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বিরোধিতাই কি অধীর চৌধুরীর এই হাল করল? একদম। অধীর চৌধুরী, বাংলায় মানুষ যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করছেন, এটাই তো অধীর চৌধুরী অনুধাবন করলেন না। তিনি সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে তিনি চলে গেলেন, তিনি সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে বিজেপিকে সাহায্য করতে গেলেন। বিজেপির 2 ভাই সিপিএম আর কংগ্রেস আই, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ, এই করতে গিয়ে জনভিত্তিটাই নষ্ট করে ফেললেন। বিজেপি যে মূল শত্রু, তাকে আক্রমণ করা হলো না। পরবর্তী হিংসা রুখতে সন্দেশখালীতে তৃণমূলের একটা পজিটিভ। মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রথমেই বলে দিয়েছিলেন কংগ্রেসকে 2টো আসন ছাড়ছেন, তো সেটা যদি সেদিন কংগ্রেস মেনে নিত তাহলে কংগ্রেসের 2জন এমপি তো থাকতো। এই লড়াইটা করতে গিয়ে কি লাভ হলো অধীরবাবু? মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রথমে বলেছিলেন তৃণমূল কংগ্রেস তো 2টি সিট ছেড়ে দিচ্ছিল, যেখানে বিধানসভা ভোটে ওদের 2টো সিট পাওয়ার কথা ছিল না। বিধানসভা ভোটের বিন্যাসে ওদের সিট পাওয়ার জায়গা ছিল না।
তা সত্ত্বেও ইন্ডিয়ার জোট ধর্ম পালনে মমতা বন্দ্যোপাধ্যায় 2টি আসন কংগ্রেসকে ছেড়ে দিচ্ছিলেন, ওরা সেটা নিল না, অবাস্তবভাবে বেশি চাইতে গেল। তো চাইতে গিয়ে হলোটা কি, 2 থেকে কমে 1 হয়ে গেল। আর তৃণমূল 29, তৃণমূলকে যারা হারাতে যাচ্ছিল তারাই মোটামুটি বান্ডিল হয়ে বাড়ি চলে গেছে। ভোট পরবর্তী হিংসার উত্তর তৃণমূল একটা পজিটিভ উত্তর সন্দেশকালীতে নিজেরা মাইকে প্রচার করছে যে ভোট পরবর্তী হিংসা করবে না, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে অন্যান্য জায়গায় হচ্ছে। এই তো যদি কেউ অন্যরা প্ররোচনা দেয়, তৃণমূল শান্তি রাখতে চাইছে, শান্তি ফেরাতে চাইছে। তৃণমূল 2011 সালেও পরিবর্তনের পর সিপিএম এর এত বছরের মারের বদলা মার দেয়নি, রবীন্দ্রসঙ্গীত বাজানোর নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখানে আমরা উন্নয়নের উপর রাজনীতি করেছি, আমরা জিতেছি। এবার যারা হেরেছে তাদের মধ্যেও গোষ্ঠীবাজি আছে, তারা গন্ডগোল করছে, হারটা নিতে পারছে না, প্রভোগ করছে, গন্ডগোল করছে। তৃণমূলের কর্মীরা মাইক নিয়ে বেরিয়ে বলছেন যে গন্ডগোল করবেন না। তৃণমূল তার দায়িত্ব পালন করে যাচ্ছে। বলছি, লক্ষ্মীর ভান্ডার নিয়ে তো আলোচনা হচ্ছে, অনেকে বলছেন এর পাশাপাশি যে মানুষের মন বোঝার জন্য নবজোয়ার করা বা দিল্লিতে গিয়ে 100 দিনের কাজের বা আবাস একদম, একদিকে যেমন একদিকে যেমন সামাজিক সুরক্ষা, আর একটা হচ্ছে গণ আন্দোলনকে সুষ্ঠুভাবে সুপরিকল্পিতভাবে গণ আন্দোলন গড়ে তোলা। এই যে মনরেগা 100 দিনের টাকা দিচ্ছে না, এটা মানুষকে ইনভলভ করে নেয় এই আন্দোলনটায়। টাকা দাও, টাকা দাও, কেন্দ্র দিচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসলেন রেড রোডে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লি অভিযান, সেখানে অভিষেকদের উপর দিল্লি পুলিশের আক্রমণ, পরে রাজভবনের সামনে ধর্না, এই করতে 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 আবার ধর্না, এবং শেষে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজ্যের কোষাগার থেকেই এটা দেবেন। মানুষ তখন এই বঞ্চনার প্রতিবাদে যে আন্দোলনটা, অধিকারের আন্দোলনে মানুষ একাত্ম হয়ে গিয়েছে, ফলে সেইটা আরো বেশি করে ভোটে তার প্রভাব পড়েছে। একটা আদালতের একটা ব্যাপার যে ভোট পরবর্তী সন্ত্রাস হলে কোনো আক্রান্ত ব্যক্তি সরাসরি ডিজিকে ইমেল করে তার অভিযোগ দায়ের করতে পারবেন, বিচারপতি কৌশিক চন্দ্র নির্দেশ দিয়েছে। এটা সম্পূর্ণ আদালতের নির্দেশ, এ ব্যাপারে কোনো মন্তব্য করব না। এটা নিশ্চয়ই পুলিশ প্রশাসন, তাদের আইনজীবীরা তারা বিস্তারিত বলতে পারবেন। সিপিএম নিয়ে কিছু করবি না, এত ভালো